আজ বহুদিন পরে মামা ভাগ্নিতে শহরের ব্যস্ত রাস্তার পাশে আইসক্রিমের স্টলের সামনে দাঁড়িয়ে আইসক্রিম খাচ্ছে। আজ সেহাও এসেছে ইয়ানা ইসমামের সাথে ইয়ানার ভার্সিটিতে। সেহার উদ্দেশ্য ছিল সম্পূর্ণ ভিন্ন। সে চায় ইসমামকে ইয়ানার প্রীতমের ব্যাপার বোঝাতে। বাড়িতে সেরকম সুযোগ নেই, তাই এখানে এসেছে। সেহার 3 মামার আদরের ভাগ্নি। আর যাই হোক, ওর মামারা ওকে কখনো বকবে না, ওর কথাটা বোঝার চেষ্টা করবে অন্তত। ভার্সিটিতে ইনুকে রেখে তাই মামাকে ধরে বেঁধে নিয়ে এসেছে আইসক্রিম খেতে। ইসমাম চিন্তিত মুখে আইসক্রিম খেতে থাকে। সেহা সুযোগ বুঝে খুব সাহস করে বলে, ছোট মামা। ইসমাম কিছু মুহূর্ত চুপ করে থেকে জবাব দেয়, ওই ছেলেটার ব্যাপারে বোঝাতে এলে আগেই বলছি মা, তোকে বকতে আমার ভীষণ খারাপ লাগবে। মামা শোনো তো। না, শুনবো না। আইসক্রিম খাওয়া হয়ে গিয়েছে, চল ভার্সিটিতে, ওর ক্লাস শেষ বোধ হয়। না, সেহাকে কিছু বলতে দিল না, বোঝাতে দিল। ভাগ্নির হাত ধরে টানতে টানতে ভার্সিটিতে পৌঁছে ইসমাম ইনায়ার ক্লাসমেটের থেকে জানতে পারো ইনায়া ঘণ্টাখানেক আগেই বেরিয়েছে। ইসমাম মির্জা কিছুক্ষণ হয়ে দাঁড়িয়ে রইল চুপচাপ। সেহা দ্রুত নিজের ফোন বের করে ইনায়াকে কল দিতে যাবে, তখনই ওর মাথায় এসেছে ইনায়ার সাথে কোনো ফোন নেই। একটা উচ্চ দুশ্চিন্তা মুহূর্তে ওর মাথায় হানা দিল। ঘাড় ঘুরিয়ে দেখল ছোট মামাকে। ইসমাম ততক্ষণে ধীর স্থির হয়ে বলল, জলদি ইহানকে কল দে। সেহা নিউ মার্কেট কাজী অফিসের বারান্দায় একটা বেঞ্চিতে চুপচাপ মাথা নিচু করে বসে আছে ইয়ানা। আর বিমূঢ় দৃষ্টি তার হাতের নখে। মনে চলছিল তখন দোলাচল। একবার মন বলছে এখান থেকে ছুটে চলে যেতে, আর একবার প্রীতমের দিক তাকালেই কোনো অদৃশ্য বস্তু ইয়ানাকে আটকে দিয়েছে। যত ভয়াবহ তুফান চলছিল ওর মনে। বাইরে থেকে ওকে লাগছিল জায়পর্ণায় শান্ত, জামি সারফন। শুভ হতবুদ্ধি হয়ে গেছেন প্রীতমকে, যে বারান্দায় একপাশে দাঁড়িয়ে আরও একটা সিগারেট ধরিয়েছে ততক্ষণ। কাজী ভিতরে কাগজপত্র সব রেডি করছে। ভিতরে আরও একটি বিয়ে সম্পন্ন হচ্ছে বলে তাদের অপেক্ষা করতে হচ্ছে কিছু সময়। জামি মেজাজ বিগড়ে যাচ্ছে। এক ঝাটকায় প্রীতমের হাত থেকে সিগারেট কেড়ে নিয়ে মেঝেতে ফেলে পা দিয়ে পিষে দিয়ে বলে, হচ্ছেটা কি প্রীতম? বিয়ে। অবিচল কণ্ঠে জবাব দেয়, আচ্ছা তুই এমন করছিস কেন একটু বলবি? তুই ইয়ানাকে বলছিস বিয়েটা গোপন থাকবে, অথচ তোর পরিকল্পনা ভয়ঙ্কর। তুই ইয়ানাকে ধোঁকা দিচ্ছিস এক প্রকার। এভরিথিং ইজ ফেয়ার অ্যান্ড লাভলি অ্যান্ড ওয়ার। শুনিসনি? জামি প্রীতমের এখন খাপছাড়া আচরণে প্রচণ্ড বিরক্ত হয়। উত্তেজিত না হয়ে ধীরে ধীরে বলে, দেখ, ওকে নিব্বি বললেও আমার এটা মানি। ও একটা সরল মেয়ে, ওর মনটা খুব স্বচ্ছ। সম্পর্কের শুরুতে তুই এমন সততা করবি, ওর সাথে বেচারি কষ্ট পাবে। কষ্ট এই 4 দিনে যা কষ্ট পাওয়ার পেয়েছে খামাখো, আর পাবে না। আই প্রমিস। আমি পেতে দিব না। ও ভীষণ রিয়াক্ট করে প্রীতম, ওকে মানানোর উপায় আমার জানা আছে। ওরা 3 বন্ধু ভুরু কুচকে তাকিয়ে আছে প্রীতমের দিকে। প্রীতম ঘাড় ঘুরিয়ে এক পলক দূরে বসে থাকা ইনুকে দেখল। জামি বলে উঠল, তুই হয়তো ঠিক নেই প্রীতম। ইয়ানার প্রতি তোর ভালোবাসা থেকে ইরফানের প্রতি প্রতিহিংসা কাজ করছে বেশি, তাই ভালো মন্দ বুঝিস না। তাই তোরা আমার অনুভূতি তো পড়ে ফেলেছিস। ওরা চুপ হয়ে যায়। প্রীতম বলে, যা করছিস, যেভাবে করছিস, সবটা আমার ভালোবাসা পাওয়ার জন্যই করছিস। অ্যান্ড ডোন্ট ট্রাই টু জাস্ট মাই ফিলিংস টুয়ার্ডস ইনু। ওটা ততটাই স্বচ্ছ যতটা আমার বোনদের প্রতি আমার ভালোবাসা স্বচ্ছ। ওরা 3 জন চুপ। প্রীতম মুখটা হঠাৎ কঠিন হয়ে যায়। দাঁতে দাঁত চেপে বলে, ফাইজলামি সীমা অতিক্রম করে দিয়েছে সবাই। শুধু আমার ক্লাস আর আওকাত নিয়ে কথা, আর কিছু ইংলিশ গালাগাল বাপ মা তুলে। আজ এখানে আমার আর ইনুর বিয়ে হবে। ওদের ওই অহংকার উদ্ধৃত ঘুরিয়ে আমি আমার বউ নিয়ে যাব। জামিরা 3 বন্ধুই আর কোনো কথা বাড়ায় না। প্রীতম চলে যায় ইনুর কাছে। প্রীতম নির্দিষ্ট দূরত্ব যাওয়ার পরে জামি শুভ সারফানকে বলে, দেখলি কেমন উন্মাদ আচরণ করছে? শুভ বলে, তো আর কি করবে, কত ধৈর্য করবে? শান্ত মানুষ ক্ষেপে গেলে
সামলানো মুশকিল। অযথা ওকে খেপিয়েছে ইরফান। এখন বুঝুক তুই সাপোর্ট করছিস ওর এই পাগলামি। খুনাখুন হয়ে যাবে বুঝেছিস। ছেলে মেয়ে প্রাপ্তবয়স্ক একেবারে সব কটার নামে মামলা দেবে প্রীতম। আর তুই প্রীতমকে সাপোর্ট করতে না পারলে যা গিয়ে পরে ইরফানের গলা ধরে কাঁদিস। তবুও এখানে এখন ভ্যাস ভ্যাস করিস না। সারফান বলে, ঠিক বলছিস শুভ। এ কয়দিনে প্রীতমের ওপর দিয়ে কি গিয়েছে আমি জানি। পরিবারের ইমোশন, পরিবারের ফিলিং, যত সব ছাতার মাথা। দুজন মানুষ ভালো থাকতে চাইলে ওদের চুলকানি শুরু হয়ে যায়। এরা সন্তানদের ভালো চাইতে চাইতে তাদের ভালো থাকতে দিতে চায় না। আমি প্রীতমের সাথে আছি, ইয়ানা প্রীতম দুজনের সাথে ভালো থাকবে, বাকি সব গোলায় যাও। আর ইসমাম মির্জা 2 বছর পরে নাতি নাতনির ওয়াও ওয়াও শুনলে সব হ্যারাম উবে যাবে সুন্দর আঙ্কেলের। শুভ সারফন একসাথে হেসে উঠল। জামি মলিন মুখে দূরে বসা ইয়ানার প্রীতমকে দেখে জেদের বসে তার বন্ধু নিজের জন্য কোনো নতুন বিপদ ডেকে আনছে কিনা তা নিয়ে তার ভীষণ দুশ্চিন্তা হচ্ছে। প্রীতমকে ইয়ানার পাশে বসে ইয়ানার মুখের দিকে তাকিয়ে থাকে। ইয়ানা মাথা নিচু করে রেখেছে। প্রীতমকে দেখে নিচু স্বরে বলে, প্রীতম খুব ভয় করছে আমার। প্রীতম হাসলো। ইয়ানা ওড়নাটা মাথায় টেনে দিল আলতো হাতে। নরম গলায় বলল, একটা সাইন দেবে, 3 বার কবুল বলবে, ব্যাস এইটুকু। ভয় কিসের পাগল। ইয়ানা মনে তবু দোনাচল অস্থির হয়ে উঠে দাঁড়িয়ে বলে, আমি বরং যাই প্রীতম, আমাকে আজকের রাতটা ভাবতে দাও। হাত টেনে ধরল প্রীতম, টেনে বসিয়ে দিল পাশে। 2 হাতে ইনার 2 গাল আলগে ধরে বলে, হে ইনু, আমাকে ভালোবাসার আগে তোমার ভাবা উচিত ছিল না এখন সম্পর্কটাকে হালাল বানানোর কথা আসতেই এতে কেন ভাবতে চাইছো? ইনায়া চুপ হয়ে গেল মুহূর্তে। কাজী ততক্ষণে ওদের ডেকে পাঠিয়েছে। নির্লিপ্ত ইনায়া নরম তুলতুলে হাতটা আলগে ধরে প্রীতম উঠে দাঁড়ায়। ইয়ানা সম্মোহিতের মতো চলে যাচ্ছিল, শুধু মস্তিষ্ক তার কাজ করা বন্ধ করে দিয়েছে। 5 লাখ মোহনারা ধার্য করে প্রীতম বিয়ে করতে চায় তার প্রিয়সীকে। ইনায়া কবুল বলার আগেও মলিন মুখে প্রীতমের দিকে তাকায়। প্রীতম নর্মস্বরে বলে, দেরি করো না ইনু, বাড়ির সবাই দুশ্চিন্তা করছে তোমার জন্য। শুভ আর সারফান পাশ থেকে বলে চলেছে, একটা সাইন ইয়ানা, একটা সাইন, তারপর দুজনে নিশ্চিন্ত, কেউ আলাদা করতে পারবে না তোমাদের। ইনায়া দিমাগ কিছুক্ষণের জন্য একপাক্ষিক ভাবল। প্রীতমের হাসি হাসি মুখটা দেখল সেও শুধু। এতবার আস্তে ধীরে কম্পিত স্বরে আওড়ালো, কবুল কবুল কবুল। নেপালের ব্যাগ বিনিময়ের পরে বাংলাদেশে ফিরে মন বিনিময় পরে নিউ মার্কেটের কাজী অফিসে রেজিস্ট্রেশন পেপারে সইয়ের বিনিময় পর্যন্ত এসে ওরা থামল। অবশেষে হাত থেকে কলম ফেলে দিয়ে ইনিয়া নির্জীব হয়ে বসে রইল চুপচাপ। ততক্ষণে প্রীতমের কিছু মেয়ে বন্ধুরা এসেছে। কাজী অফিস প্রীতমের বন্ধু বান্ধবী উল্লাসে গম গম করছিল। শুধু ফ্যাকাশে মুখে বসে আছে ইয়ানা। কাজী টাকা পরিশোধ করে প্রীতম ওদের সবাইকে চুপ হয়ে যেতে বলল। সবাই চুপ হলো। তারপর পকেট থেকে ফোন বের করে ইনায়ের দিকে এক পলক তাকালো। ইনায়া ক্ষণক্ষরে আন্দাজ করতে পারেনি কী ঘটতে চলেছে। সে ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে প্রীতমের হাতের দিকে। প্রীতম শান্ত ভঙ্গিতে ইরফানের নাম্বারটা ডায়াল করলো তার অন্য একটা নাম্বার থেকে। ওপাশ থেকে ইরফান ফোনটা রিসিভ করতে প্রীতম অস্বাভাবিক শান্ত স্বরে বলল, মেজো দাদান, আমি আপনার ভগ্নিপতি প্রীতম হাসান বলছি। 10 মিনিট আগে ইনু আর আমি বিয়ে করেছি মেজো দাদান, এসে দোয়া করে যান। নিউ মার্কেট কাজী অফিস। ইয়ানা আঁতকে উঠে দাঁড়িয়ে পড়ল। রুদ্ধশ্বাসে ছুটে এসে ছো মেরে প্রীতমের হাত থেকে ফোনটা নিয়ে চেঁচিয়ে উঠল, কী করছো কি প্রীতম? তুমি কেন জানিয়েছো দাদানকে? বিয়েটা তো গোপনে থাকার কথা ছিল। সবাই অপ্রস্তুত হয়ে পড়েছে ভীষণ। প্রীতম নিশ্চুপ চেয়ে আছে ইয়ানার চোখের দিকে। ইয়ানা নিমিষে নিস্তেজ হয়ে পড়ে। ক্ষীণস্বরে বলে, তুমি এটা কি করলে প্রীতম? কেন করলে? প্রেরণাদের অ্যাপার্টমেন্টের গেটের ঠিক সামনে এসে লাল বি
BMW গতি স্লোথ হয়। স্বাদে আহ্লাদে ম্যানেজার সাব্বির আর চোখে ড্রাইভিং সিটে বসা ইহান তাজওয়ার মির্জাকে দেখে একটা ফাঁকা ঢোক গিলে বলে, ভাই এটাই 8তলা ইউনিট 4। ইহান গাড়ি থেকে নেমে দাঁড়ালো। সাব্বির নেমে দাঁড়িয়ে বলল, ভাই আমি এখন যাই, রেস্তোরাঁ ফাঁকা রেখে এসেছি। আচ্ছা যাও, বলে ইহান লম্বা কদম রোজ গার্ডেন অ্যাপার্টমেন্টের গ্রাউন্ড ফ্লোরে এলিভেটরের দিকে এগিয়ে গেল। প্রেরণা তখন রান্না সেরে সদ্য গোসল সেরেছে। শুদ্ধ খুব এক্সাইটেড, আজ মাম্মা সব তার পছন্দের ডিশ রান্না করেছে বলে। তোয়ালা দিয়ে মাথা মুছতে মুছতে প্রেরণা ফোনটা হাতে তুলে নেয়। প্রীতম বড্ড দেরি করে ফেলছে। ওকে ফোন দিতে গেলেই কলিং বেলের আওয়াজে প্রেরণা কলটা কেটে দেয়। ভেবেছে হয়তো প্রীতম এসেছে। দ্রুত পায়ে হেঁটে গিয়ে দরজার লুকিং গ্লাস না দেখে দরজা খুলে দিয়ে চমকে উঠে সে। শুদ্ধ গুটি গুটি পায়ে এসে পৌনমী ঘরের দরজার পর্দা ধরে দাঁড়িয়ে উঁকি দেয় লিভিং রুমে। ইহান তাকিয়ে আছে প্রেরণার দিকে। প্রেরণা ব্যস্ত হাতে আঁচল টেনে ডান কাঁধে তোলে, তার হাতে আধ ভেজা তোয়ালা। হতবাক হয়ে বলে, আপনি? আপনাদের বাড়িতে ইনু এসেছিল? রাশভারী গম্ভীর আওয়াজ ইহানের। প্রেরণা একটা ঢোক গিলল। ইহান নিকেট স্বরে আবারও শুধালো, প্রীতম কোথায়? আমতা আমতা করছে প্রেরণা। এতপর একটু দম নিয়ে বলল, শুনুন, ইয়ানা এসেছিল। প্রীতম ওকে আপনাদের বাড়িতে পৌঁছে দিতে গিয়েছে, চিন্তার কিছু নেই। ইহান কয়েক পল প্রেরণার বিব্রত মুখটার দিকে চেয়ে থেকে বলে, আপনি আমার সাথে আসুন প্রেরণা। ওরা দুজন নিউ মার্কেট কাজী অফিসে বিয়ে করে নিয়েছে। রেস্তোরাঁ মুখোমুখি বসে আছে ইনশা আর সাইম। গত কয়েকদিন যাবৎ ইনা ঘটনাকে কেন্দ্র করে ইনশা ডিপ্রেসড হয়ে পড়েছে ভীষণ। সাইমের সাথে সরাসরি কথা বলতে এসেছে সে। মেনু কার্ড হাতে নিয়ে সাইম ফিসেল হেসে বলল, আর কিছু অর্ডার করব? আমি খেতে আসিনি সাইম, রেস্তোরাঁ গান শুনতে এসেছো তবে? ইনশা সাইমের মুখের দিকে তাকায়, শুকনো গলায় বলে, সাইম আমার মনে হয় এখন তোমার পাপার সাথে আমাদের ব্যাপারে কথা বলা উচিত। আমিও বলতে চাচ্ছি পাপার সাথে। তুমি বিয়ের জন্য প্রস্তুত? সাথে সাথে সাইম প্রশ্নটি করে। ইনশা উপর নিচ মাথা ঝাঁকায়। সাইম কিছুক্ষণ ইনশার দিকে তাকিয়ে থেকে বলে, আচ্ছা বলবো কথা, তৃতীয় বিশ্বযুদ্ধের প্রস্তুতি নেব। ইনশা হাসার চেষ্টা করল, হাসতে পারল না। দিনকে দিন অগোছালো হয়ে যাচ্ছে সে। তার মনে হচ্ছে সে চোরাপালিতে ডুবে যাচ্ছে। সাইমের একটা হাতের ওপর তার হাত রাখতেই ইনশা হাতটা সরিয়ে নেয়। পাশ থেকে কেউ বলে ওঠে, ইসি না। ইনশা তড়াক করে লাফিয়ে উঠে ডানে দেখল আপন দাঁড়িয়ে আছেন ইহান তাজওয়ার ডান হাত। মাস্কের নিচে শুকনো মুখটা আরও শুকিয়ে যায় ওর। আপন আবারও বলে, তুমি ইসি না? আপন ইনশা আর সাইমকে অবাক হয়ে দেখছিল। ইনশা অপ্রস্তুতের মতো বলে, না আমি। পূর্ণ দাঁড়ালো না ইনশা। সাইমকে কিছু না বলেই ছুটতে ছুটতে বেরিয়ে যায় রেস্তোরাঁ থেকে। আপন বিব্রত হয়ে চলে যায় সেখান থেকে। আজ সাইম বসে থাকে চুপচাপ। ব্যস্ত হাতে পার্সে চিপা খুলে ফোন আর কার্ড দুটো পার্সে ভরে নেয় প্রেরণা। মেজাজ তুঙ্গে তার, অথচ হাবভাব শান্ত। তাড়াহুড়া করলেও কাজগুলো করছে স্বাভাবিক ভঙ্গিতে। ইহান প্রেরণাদের লিভিং রুমে সোফাতে থমথমে মুখ নিয়ে বসে আছে। অপেক্ষা করছে প্রেরণার জন্য। শুদ্ধ বেশ কিছুক্ষণ পর্দা ধরে দাঁড়িয়ে থেকে গুটি গুটি পায়ে বেরিয়ে আসে। অবাক চোখে সাদা রঙের পাঞ্জাবি পরিহিত লম্বা মানুষটাকে দেখছে সে। চুপচাপ শান্ত বাচ্চা হলো শুদ্ধ, স্বভাবত কৌতূহলী। নতুন কাউকে সে খুব খুঁটিয়ে খুঁটিয়ে পর্যবেক্ষণ করে। তার হাত একটা খেলনা রোবট পুলিশ, যেটি সচল ছিল। হঠাৎ সেটি থেকে যান্ত্রিক স্বর বলে উঠল, ডোন্ট মুভ, ইউ আর আন্ডার অ্যারেস্ট। ইহান মাথা তুলে সামনে তাকালো। তৎক্ষণাৎ শুদ্ধ ঠিক তার চোখের সামনে কয়েক গজ দূরে দাঁড়িয়ে আছে। ইহান একদৃষ্টি বাচ্চাটার চোখের দিকে তাকিয়ে আছে। এই প্রথম ছেলেটিকে কাছ থেকে দেখছে সে। চোখ দুটো একেবারে মায়ের মতো নীল, সমুদ্র সম নীল। তবে চেহারার গঠন ইহানের কাছে খুব পরিচিত লাগছে। কেমন অদ্ভুতভাবে বাচ্চাটাকে তার খুব মায়া মায়া লাগছে। তার ভুরু যুগল গুটিয়ে যায় খানিক। চোখে মুখে অদম্য বিস্ময়। কি যেন একটা রয়েছে শিশুটির মুখমণ্ডলে। কিছু মুহূর্তে তাকিয়ে থেকে ইহান ডান হাত সামান্য তুলে অস্ফুট বলে, হ্যালো। শুদ্ধ খুবই ডিসিপ্লিন, সেও তৎক্ষণাৎ হাত তুলে রোবোটিক ভঙ্গিতে বলে, হ্যালো।
হোয়াটস ইউর নেম বাচ্চা? মাই নেম ইজ শুদ্ধ ইভেন। ওয়াও। প্রেরণা এসে দাঁড়িয়ে ব্যস্ত ভঙ্গিতে বলতে থাকে, শুদ্ধ বাবা ভাত খেয়ে নিও। মিস জেনি হাতে মামা যাবে আর আসবে। পূর্ণমী ততক্ষণে ঘর থেকে বেরোয় ছড়ি হাতে উদ্বিগ্নতার সাথে বলতে থাকে, কি হয়েছে আপু? বলবে তো? এসে বলবো, তুই ঘরে যা। ইহান উঠে দাঁড়িয়ে কিছুক্ষণ দেখল পূর্ণমীকেও। ভদ্রমহিলা একটা অন্ধ বোন আছে, সেটি অবশ্য সে জানত না, প্রীতম থেকে শোনেনি। বিমূঢ় হয়ে কিছুক্ষণ পূর্ণমীকে দেখে প্রেরণার দিকে তাকায় সে। প্রেরণা তাড়াহুড়া লাগিয়ে বলে, চলুন। গাড়িতে দুজনে চুপচাপ। খানিক বাদে প্রেরণা নীরবতা ভেঙে বলে, আপনি ওখানে যাননি কেন? আটকাতে পারতেন না ওদের? ইহান শান্ত স্বরে বলে, বিয়েটা হয়ে গিয়েছে। প্রীতম ইরফানকে ফোন দিয়েছে আপনাকে প্রয়োজনে এখন গিয়ে ভাইকে বোঝাবেন। আমি ওর গায়ে হাত তুলতে চাচ্ছি না। প্রেরণা চৌকিতে ফিরে যায় ইহানের দিকে। ইহান স্বাভাবিকভাবে ড্রাইভ করছে। মুখ ঘুরিয়ে প্রেরণার দৃষ্টি জানালার বাইরে রাখে। এতপর নিয়ে নেয় তাৎক্ষণিকভাবে একটা সিদ্ধান্ত। তাকে মাথা ঠান্ডা করে পরিস্থিতি সামলাতে হবে। নিজের রাগ অভিমান পাশে সরিয়ে রেখে যা করার করতে হবে। এমন তালমাতাল অবস্থা মেজাজ হারালে চলবে না। নিউ মার্কেটের কাজী অফিসের মোড়ে জ্যাম লেগে গিয়েছে মির্জাবাড়ির গাড়িতে। গাড়ি থেকে নেমে রুদ্ধশ্বাসে কাজী অফিসের দিকে হেঁটে চলছে ইসমাম, সিহার, শামীম, ইলহাম। ঠিক তখনই ইরফান এসে পৌঁছেছে সেখানে। বাইক থামিয়ে বাবা চাচাদের পাত্তা না দিয়ে এক প্রকার দৌড়ে যায় কাজী অফিসের দিকে। কাজী বিব্রত হয়ে বসে আছে। তার আর কী বা করা থাকবে। ইয়ানা মেঝেতে বসে দেওয়ালে পিঠ ঠেকিয়ে কাঁদছে, নিশ্চুপ কাছে। ওর দুপাশে বসে প্রীতম দুজন মেয়ে বন্ধু ওকে শান্ত করার চেষ্টা করছে। শান্ত করতে পারছে না ইয়ানা। প্রীতম গিয়ে হাঁটু গেড়ে ওর মুখোমুখি বসে ইয়ানার হাত দুটো নিজের মুঠোর মধ্যে আলগে নেয়। ইয়ানা তাকায় না প্রীতমের দিকে। প্রীতম ক্ষীণস্বরে ডাকে, ইনু। পাগলি তো তুমি কত করেছো আমাকে পেতে, করনি? আজ আমি একটু করলাম তোমায় পেতে। খুব বড় অন্যায় করিনি, তাই না? ইয়ানা নাক টানে, দৃষ্টি ঘুরিয়ে প্রীতমের দিকে রেখে কাঁদতে কাঁদতে বলে, পাগলামি, এটা তোমার জেদ নয়। তা কিভাবে বুঝবো? তোমার ছটফটানি দেখে ভেবেছি আমাকে হারানোর ভয় তোমাকে জেগে বসেছে। বিয়েটা হয়ে তাহলে তুমি নিশ্চিন্তে থাকবে, আমি রাজি হয়েছি। কিন্তু এখন আমি গোটা ব্যাপারটা অন্য ইঙ্গিত পাচ্ছি। প্রীতম, বলো না, সত্যি কি জেদ করলে? প্রীতম চুপচাপ দেখছিল ওকে। বাকিরা সবাই ঠায় দাঁড়িয়ে। আচমকা কাজী অফিসের মেন গেট ভারী হয়ে ওঠে একাধিক লোকের পদধ্বনিতে। সবার প্রথমে ইরফান ঢুকলো কাজী অফিসে। তার পিছনে ক্রমান্বয়ে ঢুকলো ইসমাম, শামীম, ইলহাম আর সেহা। পাপাকে দেখে উঠে দাঁড়িয়ে যায় ইয়ানা। তার শরীর কাঁপছে। ইসমাম এসে ঠায় দাঁড়িয়ে মেয়ের মুখের দিকে বোকার মতো তাকিয়ে আছে। শুরুটা হয় ইরফানের হাতে। শুরুতে গিয়ে সবার সামনে ইয়ানাকে সশব্দে এক চড় মারতে ইয়ানা ভারী শরীরটা নিয়ে একটা কাঠের চেয়ারে পড়ে যায়। ওকে প্রীতম ধরে উঠিয়ে নিজের সাথে মিশিয়ে নিল। প্রীতমের ইরফান কিছুই বলে না, না ওর দিকে তাকায়। ওকে তো ইরফান পরে দেখবে। অগ্নিমূর্তি ধারণ করে সে তাকায় কাজীর দিকে। বৃদ্ধ কাজী ইরফানের অমন দৃষ্টি দেখে কাঁপতে শুরু করে দেয়। একটা ঢোক গিলে ফেলার আগে ইরফান 2 কদম কাজীর দিকে এগিয়ে গিয়ে চেঁচিয়ে ওঠে, বুইড়া কাজী, এটা কি করেছেন? কাগজ দিন, ওদের বিয়ের কাগজ দিন, নয়তো। কাজী বুঝতে পারছে না এখানে তার দোষ কোথায়। আমি এক ধমকে ইরফানকে থামতে বলে প্রীতমের হাত থেকে মাথা পর্যন্ত দেখে ইয়ানাকেও। এতপর ইয়ানাকে বলে, ছোট আম্মা, কিভাবে পারলে তুমি এটা? ইয়ানা কাঁদছে। প্রীতম থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে 2 কদম এগিয়ে এসে বড় বাবাকে বলে, বড় বাবা, আমার কথা শোনো। আমি ইসমাম তখন ধপ করে একটা চেয়ারে বসে পড়ে। চমকে ওঠে ইয়ানা। কাজী অফিসের ঠিক সামনে এসে থাবে ইনশিয়ার গোলাপি স্কুটি। রেস্তোরাঁ থেকে বেরিয়ে বড় দাদানের ফোন পেয়ে ছুটতে ছুটতে এসেছে। কাজী অফিসের ভিতরে গিয়ে পরিস্থিতি দেখে সে হতবুদ্ধি হয়ে দাঁড়িয়ে যায়।
দৃষ্টি ঘুরিয়ে প্রত্যেককে দেখছে সে। গাড়ি থেকে নেমে প্রেরণা ছুটে যায় অফিসের ভিতরে, তার পিছু পিছু ইহান। কাজী রুমে ঢোকার আগে প্রেরণা নিয়ে নেয়, তারপর হুড়মুড় করে ঢুকে। শুরুতে সবাই মুখের দিকে এক পলক করে তাকায়। ইহান গিয়ে প্রীতমের মুখোমুখি দাঁড়িয়ে বলে, বড্ড বাড়াবাড়ি করে ফেললে প্রীতম। প্রীতম ইহানকে কিছু না বলে ইসমামের দিকে এগিয়ে যায়, নিচু স্বরে বলে, দোয়া করুন বাবা, আমার বউকে আমি বাড়িতে নিয়ে যেতে চাই। তখনই প্রীতমের কলার চেপে ধরল ইরফান। খেয়ে উঠে বলো, কাউকে নিতে পারবি না তুই, এই বিয়ে কেউ মানি না আমরা, কুত্তা। প্রীতম মিলান হাসলো ইরফানের হাত থেকে নিজের কলার ছাড়িয়ে নিয়ে ইরফানের কাঁধে হাত রেখে শান্ত স্বরে বলল, আমি আর ইনু মানি। ইসমাম উঠে দাঁড়ায়, বজ্রকণ্ঠে বলে, তুমি আমার মেয়ের ব্রেন ওয়াশ করেছ, স্ক্যান্ডাল। প্রীতম ঘুরে ইয়ানার দিকে তাকায়, নরম গলায় শুধায়, ইনু ওনাদের বলো আমি তোমার ব্রেন ওয়াশ করেছি। ইয়ানা অসহায়ের মতো এক পলক পাপাকে দেখে, এক পলক প্রীতমকে, তারপর কিছু না বলে মাথা নিচু করে নেয়। আর ইনশিয়া গিয়ে ওকে ধরল দুপাশ থেকে। ইহান বোনের নির্লিপ্ততা দেখে প্রেরণার দিকে তাকিয়ে বলে, আপনার ভাইকে বোঝান, আমার বোনের সারা জীবনের প্রশ্ন ছেলে খেলা নয়, এটা ছেলে খেলা করেনি, ভালোবেসেছে, বিয়ে করেছে। ইহানের মুখের ওপর বলে দেয় প্রীতম। প্রেরণা ভাইয়ের কাছে এগিয়ে যায়, ভাইকে সে পরে দেখে নেবে, তবে এতগুলো লোকের হাত থেকে ভাইকে বাঁচাতে হবে। ঝোঁকের মাথায় একটা ভুল করেছে, ওর মাথায় ওর প্রেরণা ছাড়া কেউ নেই। ভাইয়ের প্রতি অভিমান জমল, সেটা দেখানো অনেক সময় পাবে প্রেরণা। সে ঘুরে শামীম, ইসমাম, ইলহামের দিকে তাকিয়ে ধীর স্থির বলতে শুরু করে, দেখুন এটা ওর ভুল করেছে, তবে এখন আমাদের মনে হচ্ছে ঠান্ডা মাথায় বসে আলোচনা করা উচিত। কিসের আলোচনা? আপনার ভাইকে আমি কোবাবো এখন, তারপর ও লাশের সাথে বসে বসে আলোচনা করবেন আপনি একা একা। প্রেরণা শিহরে উঠে ইরফানের কথা। ইরফান এলোমেলো দৃষ্টি আশেপাশে দেখে একটা চেয়ার তুলে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে প্রীতমকে মারতে যাবে। প্রেরণা ভাইকে আড়াল করে নেয় তখন, আর ইরফানকে ফেরায় ইহান। বেশ বেগ পেতে হয়েছে ইরফানকে নিয়ন্ত্রণে আনতে। তার ইলহাম আর শামীমের ধমক খেয়ে থেমেছে, তবে ফুঁসছে সে খ্যাপা বাঘটার মতো। ইহান এবার প্রীতমকে সরাসরি বলে দেয়, বিয়েটা ছেলে খেলা করে ছাড়লে তুমি, তোমার কাছে কোন বিশ্বাসে বোন দেব? বাড়িতে যাও, আমি আমার বোনকে নিয়ে যাচ্ছি। কেন? আমার বউ আমার বাড়িতে যাবে, এটা ঝোঁকের বশে বিয়ে, আমাদের ভাবতে হবে, ইহান স্পষ্ট বলে দেয়। ইরফান আবারও গিয়ে কলার চেপে ধরতে চায় প্রীতমের। প্রেরণা চেঁচিয়ে উঠে শামীমকে বলছে, আচ্ছা এখানে আপনারা কিভাবে এই ষাটটাকে এসব করতে অ্যালাউ করছেন? আমরা তো ঠান্ডা মাথায় কথা বলতে পারি, তাই না? ইরফান ক্ষেপে যায় প্রেরণার উপর, চেঁচিয়ে উঠে, জ্ঞানী শর্মানি আপা, ভাইকে আমার বোনের পিছনে লেলিয়ে দিয়ে এখন এখানে জ্ঞান বিতরণ করতে এসেছেন। শামীম ধমকায় ইরফানকে। ইরফান তবু বলতে থাকে, এই বিয়ে মানি না, মামলা টুকবো ওই কুত্তার নামে। আমার বোনকে জিম্মি করে বিয়ে করেছে, ভুয়া বিয়ে। ছোট বাবা চল এসপির অফিসে এক্ষুনি। প্রেরণা মেলান হাসলো। ইহান, ইরফান এমনকি প্রত্যেকের মুখের দিকে তাকিয়ে বলল, তবে তাই হোক, চলুন এসপির অফিসে। এসপি মঈন ফরাজি বিয়ের কাগজ দেখছে। তার কক্ষের ভিতরে রয়েছে মির্জা ফ্যামিলি এবং আহসান ফ্যামিলি, রয়েছে প্রীতমের বন্ধু বান্ধবীরা। স্বামী নিহানা, ইলহাম প্রত্যেকে খুব ভালো করে জানে এসপি অফিসে কিছু হবে না, তবু ইসমাম আর ইরফানের জেদের কাছে হার মেনে অযথা এখানে আসতে হয়েছে। কাজী সাহেবকেও সাথে করে নিয়ে এসেছে তারা। বৃদ্ধ কাজী কক্ষে এক কোণে একটা চেয়ারে বসে আছে লটকানো মুখটা নিয়ে। আজ থেকে বহু বছর আগে তার বাবা ওই মির্জা বাড়ির বড় ছেলে ইয়াসা মির্জা জোরপূর্বক বিয়ের কাজী ছিলেন। বাবা থেকে সেই বিয়ের লোমহর্ষক গল্প বহুবার শুনেছে। আজ সে ওই বাড়ির মেয়ে, এমন অদ্ভুত বিয়ের কাজী হলো। ওদের বাড়িতে কি স্বাভাবিক বিয়ে হয় না? ইনায়া তখন ইনশিয়া আর সেহার দুপাশ থেকে ধরে রেখেছে শক্ত করে। মেয়েটা কেমন নিস্তেজ হয়ে পড়েছে। ইসমাম পাশে একটা চেয়ারে মলিন মুখ করে বসে আছে। ইলহাম
মির্জা তার ভাতিজিকে বলে, মা, একটাবার তোর বাবার মুখটা তোর চোখের সামনে ভেসে উঠছে না এমন একটা কাণ্ড করার আগে? ইনায়া কোনো জবাব দেয় না, কিন্তু প্রেরণা বলে ওঠে, আচ্ছা আঙ্কেল, ওকে কেন এভাবে কোণঠাসা করছেন সবাই? ও বিয়ে করেছে বলে ওর পাপাকে ভালোবাসবে না, এটা একটা হাস্যকর কথা বলছেন না বারবার? আর বারবার বলছেন দুজনে ভালোবাসার কথা। দুদিনের ভালোবাসা শব্দটি বলে এভাবে জাজ করছেন কেন? ওর অনুভূতি আপনাদের জীবনে প্রেম ভালোবাসা আসেনি বলে বাকিদেরটা এভাবে তুচ্ছ তাচ্ছিল্য করে দেওয়া কি আছে? মানছি একটা ভুল করেছে ওরা। সব সময় যে মানুষকে বিবেক দিয়ে ভাবতে হবে এমন তো নয়। অনেক তালমাতাল পরিস্থিতি ছিল দুজন। ভালোবাসা মানুষকে পাওয়া না পাওয়া অনিশ্চয়তা করে ফেলেছে ভুলটা। মনস্তাত্ত্বিক ত্রুটি বিচ্যুতি তো হতে পারে, তাই না? এভাবে ভিকটিম ব্লেম বন্ধ করুন। সব সময় যদি বাস্তবিক জ্ঞান আর বুঝ কাজ করতো নিজেকে সামলানোর জন্য, তবে এদেশে এত সাইকোলজিস্টের প্রয়োজন হতো না। যেটা আপনাদের কাছে দুদিনের ভালোবাসা, সেটা যেন মানুষ গলায় ফাঁস নেয় কখনো কখনো দেখেন না? বিষয়টাকে জাজমেন্টাল হয়ে না ভেবে ইয়ানার প্রতি সংবেদনশীল হন। ও কাউকে খুন করেনি। চুপ হয়ে যায় ইলহাম। ইহান তাকিয়ে আছে প্রেরণার দিকে। ইরফান তার চেঁচিয়ে ওঠে, ওর এক বিশিষ্ট জ্ঞানী আপাকে কেউ চুপ করে দিলে পরপর প্রেরণার দিকে ফিরে বলে, এই আপনি এখান থেকে ফুটুন তো। ফুটুন বলছি। কেন, এটা তোমার শ্বশুরবাড়ি যে তোমার কথা আমাকে এখান থেকে ফুটতে হবে? বেশি অসুবিধা হলে বলো, সেই দিন আমার ভাইকে মারার জন্য কেস ফাইল করে এটাকে তোমার শ্বশুরবাড়ি বানিয়ে দিয়ে যাই। 6 মাসের জন্য শ্বশুরবাড়িতে থাকতে পারবে। দাঁতে দাঁত চেপে ইরফানকে বলল প্রেরণা। মুইন কাগজপত্র থেকে চোখ সরিয়ে কপাল কুঁচকে সবার দিকে তাকায়। এতপর গম্ভীর গলায় বলে ওঠে, হচ্ছেটা কি এখানে? সবাই শান্ত হয়ে বসুন। কাগজগুলো হাত থেকে রেখে মুইন স্বামীনের দিকে তাকায়, গম্ভীর হয়ে বলে, আইনগত বিয়ে তো হয়েছে, তা আপনারা এখানে কেন এসেছেন? আমি কি ওদের বিয়ে অনুষ্ঠান করব? কথাটা মুইন গম্ভীর কণ্ঠে বলল, প্রীতমের বন্ধুবান্ধবরা হাসিতে ফেটে পড়ে। মুইন ওদের দিকে রাগি চোখে তাকায়, সবাই দমে যায়। ইসমাম বলে ওঠে, ওই ছেলেটা আমার মেয়েকে ফুসলিয়ে বিয়ে করেছে, ওর নামে কেস টুকবো আমি। মুইন ইসমামের দিকে কিছু সময় চেয়ে থেকে বলে, স্যার, সরি, 20 বছরে একটা মেয়েকে ফুসলিয়ে বিয়ে করার শাস্তি হিসেবে কোনো আইন প্রণয়ন হয়নি এখনও। আপনার মেয়ে প্রাপ্তবয়স্ক, জোরপূর্বক বিয়ে করলে আইন আপনাদের সাহায্য করত। তারপর মুইন ইনায়ার দিকে তাকিয়ে জানতে চায়, তোমাকে জোর করেছে কোনো প্রকার? ইনায়া দু চোখে পানি, মাথা নিচু করে ডানে বামে মাথা নেড়ে উত্তর দেয়, না। ইরফান ইহান থেকে তার রক্তচক্ষু দৃষ্টি ঘুরিয়ে এবার কাজীর দিকে ঘুরে দাঁড়ায়। দাঁত কিরমির করে বলে, এই বুড়ো কাজী হাজি পাজি বাবার অনুমতি ব্যতীত যে বিয়ে বাতিল হয় না জানেন না? আপনি কি বিয়ে পড়িয়েছেন ওদের? এই বিয়ের বৈধতা কাজীর বাচ্চা। স্বামী এক ধমকে থামিয়ে দেয় ইরফানকে। ইলহাম আর ইহান ধমকে উঠে। প্রেরণা তখন চেঁচিয়ে বলে, বাহ, তুমি তো অনেক হাদিস জানো দেখছি মাওলানা ইরফান মির্জা। সবার দৃষ্টি যায় প্রেরণার মুখের দিকে। প্রেরণা বলতে থাকে, ওদের বিয়েতে শরীয়তের দৃষ্টি কিছু অসঙ্গত থেকে গিয়েছে, শুধু বিয়েটা মিথ্যে হয়ে যায়নি। আর এই অসঙ্গতিটুকু এখানে দূর হবে, আবার বিয়ে হবে, এখানে তালাক হবে। ইরফান নাছোড়বান্দা। কাজী সাহেব তখন বল লাগলো, অভিভাবকদের থেকে মাপ চেয়ে নতুন জীবন শুরু করুন বর্ব। এই প্রতিকার হিসাবে তালাকের মতো দুর্ঘটনা ঘটলে তা আরেকটা অন্যায়। অবশ্য যদি কুফু সমতা রক্ষা না হয়, অভিভাবক মারাত্মক কোনো সমস্যা দেখেন, তাহলে তারা সন্তানকে বিবাহ বিচ্ছেদের কথা বলা অধিকার রাখে। এক্ষেত্রে যদি তারা তালাকের কথা বলে, তাহলে দেখতে হবে তাদের কথা সঠিক এবং যুক্তিসঙ্গত কিনা। যদি অভিভাবকদের কথা সঠিক এবং যুক্তিসঙ্গত হয় এবং সেই কারণে তালাক ছাড়া আর কোনো পথ বাকি থাকে না, পাশাপাশি যদি তালাক দেওয়া দ্বারা
তার বেবিচারে জড়িয়ে পড়া আশঙ্কা না থাকে, তাহলে বাবা মা সন্তুষ্ট যেন তালাক দেওয়া যাবে। পক্ষান্তরে তালাকের কারণ যদি যৌক্তিকতা না হয়, তাহলে তালাক দেওয়া জায়েজ হবে না। এখন আপনারা কুফু বা সমতা বিবেচনা করুন। হটকারী হবেন না কাজী। কথা সবাই মন দিয়ে শুনল। প্রেরণা বলে, আমার ভাই চরিত্রবান, উপার্জন করে, দেখতে শুনতে ভালো, বইয়ের অধিকার যথাযথভাবে রক্ষা করবে। সমতা বজায় আছে। সমতা? আমার মেয়ে পড়াশোনার লাইফস্টাইল, প্রত্যেক সেমিস্টারে 4 লক্ষ টাকা করে জমা দিতে হয় ভার্সিটিতে, ভেবে বলছো তো পারবে তোমার সুদর্শন ভাই?